নিত্যানন্দ জনবাণী। আমাদের অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস যে সপ্তাহ সারা বিশ্বে পালিত হচ্ছে, তা উদযাপন চলছে নিত্যানন্দ জনবাণীতে। গতকাল আমরা একটি অনুষ্ঠান করেছিলাম। আজকে আমাদের সেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আজকের আলোচনা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা দৈনন্দিন জীবনে ভয়ঙ্কর হয়ে উঠছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমি সম্প্রতি এই শব্দটি অনেক শুনছি, কিন্তু ঠিক কী বোঝায় তা পুরোপুরি নিশ্চিত নই। আপনি কি এটি সম্পর্কে একটু আলোকপাত করতে পারেন? অবশ্যই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ঘটে যখন ব্যাকটেরিয়া এমনভাবে পরিবর্তিত হয় যে অ্যান্টিবায়োটিক তাদের বিরুদ্ধে আর কার্যকর হয় না। সহজ কথায়, আমরা ব্যাকটেরিয়া মারার জন্য যে ওষুধগুলি ব্যবহার করি সেগুলি আর কাজ করে না, কারণ ব্যাকটেরিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছে। আপনি হয়তো আমাদের গতকালের আলোচনাগুলি থেকে মনে করতে পারেন, অ্যান্টিবায়োটিক হলো বিশেষ ধরনের ওষুধ যা টিবি, ম্যালেরিয়া এবং অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু যদি সংক্রমণ ছড়ানোর মাইক্রো অর্গানিজমগুলি আর এই অ্যান্টিবায়োটিক দ্বারা মারা না যায় বা তাদের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, আমরা বলি যে জীবাণুগুলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠেছে। এটি তো মারাত্মক। ব্যাকটেরিয়া কিভাবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে? আচ্ছা, কল্পনা করুন ব্যাকটেরিয়া এমন ছোট্ট প্রাণী যা বাঁচতে মানিয়ে নিতে পারে। যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, সংক্রমণ সৃষ্টি করা বেশিরভাগ ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু কখনো কখনো কয়েকটি শক্তিশালী ব্যাকটেরিয়া বেঁচে যায়, কারণ তাদের ওষুধের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা আছে। তাহলে সেই কয়েকটি ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক চিকিৎসা থেকে বেঁচে যায়? হ্যাঁ, ঠিক তাই। এবং এখানে এই বিষয়টি জটিল হয়। সেই বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলি বাড়তে শুরু করে। তারা প্রতিরোধী হওয়ায় অ্যান্টিবায়োটিক তাদের হত্যা করতে পারে না এবং তারা সংখ্যায় বৃদ্ধি পায়। কল্পনা করুন এটি আমাদের শরীরের ভিতর ঘটছে। এর মানে হলো এই প্রতিরোধী জীবাণুগুলি আমাদের শরীরের ভিতরে বাড়তে থাকবে এবং আমাদের অসুস্থ করতে থাকবে। ওহো, তাহলে সংক্রমণ সম্পূর্ণভাবে চলে যায় না? ঠিক তাই। কখনো কখনো যদি আমরা অ্যান্টিবায়োটিক সঠিকভাবে না নিই বা ডাক্তারের পরামর্শ না নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, আমরা সাময়িকভাবে ভালো বোধ করতে পারি, কিন্তু খুব শীঘ্রই প্রতিরোধী ব্যাকটেরিয়া আবার বাড়তে শুরু করে। সংক্রমণ ফিরে আসতে পারে এবং এবার এটি আরও বেশি কঠিন হয় চিকিৎসা করা, কারণ ব্যাকটেরিয়া আগের ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। এই প্রতিরোধ কিভাবে অন্যান্য ব্যাকটেরিয়াতে ছড়ায়? ব্যাকটেরিয়া একে অপরের সাথে তথ্য ভাগ করতে পারে। কল্পনা করুন এটি একজন থেকে অন্যজনের কাছে মুদ্রা দেওয়ার মতো। তারা তাদের প্রতিরোধী বৈশিষ্ট্যগুলি অন্যান্য ব্যাকটেরিয়ার সাথে ভাগ করতে পারে, এমনকি ভিন্ন ধরনের হলেও। এর মানে আরও বেশি ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে ওঠে। এখন আমাদের মতো ব্যাকটেরিয়ারও জিন থাকে, যেখানে তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলি এনকোড করা থাকে। যে জিনগুলি কিছু ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে, সেগুলি একই প্রজাতির বা এমনকি ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে ভাগ করা যেতে পারে। এইভাবে কখনো কখনো আমরা প্রতিরোধী ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রথম উৎপত্তি স্থল থেকে দূরবর্তী এলাকায় উদ্ভূত হতে দেখি। কেন এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আরও বেশি ঘটছে? একটি বড় কারণ হলো অ্যান্টিবায়োটিকের অপব্যবহার। যখন প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিক নেওয়া, যেমন সাধারণ ঠান্ডা বা ফ্লুর জন্য, যা ভাইরাস দ্বারা সৃষ্ট, ব্যাকটেরিয়া নয়।
ব্যাকটেরিয়াকে এই ওষুধগুলির অপ্রয়োজনীয় সংস্পর্শে আনে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স শেষ না করা কিছু ব্যাকটেরিয়াকে বেঁচে থাকার সুযোগ দেয়, যা প্রতিরোধ গড়ে তুলতে পারে। যেমন আমরা গতকাল বিষয়টি স্পর্শ করেছি, অ্যান্টিবায়োটিক হলো প্রয়োজনীয় ওষুধ। যদি আমরা সেগুলি সঠিকভাবে ব্যবহার না করি, প্রতিরোধের বৃদ্ধির কারণে আমরা অনেক সমস্যায় পড়তে পারি। বুঝতে পারছি, আমরা আসলে অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার না করে ব্যাকটেরিয়াকে আরও শক্তিশালী হতে সাহায্য করছি। দুর্ভাগ্যবশত হ্যাঁ, এটি এমন যেমন আমরা ব্যাকটেরিয়াকে আমাদের বিরুদ্ধে লড়াই করার ওষুধগুলি থেকে বাঁচতে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করতে কি করতে পারি? দারুণ প্রশ্ন। আমরা শুরু করতে পারি কেবল তখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যখন ডাক্তার প্রেসক্রাইব করেন। ওষুধের পুরো কোর্স নেওয়া গুরুত্বপূর্ণ। এমনকি আমরা শেষ হওয়ার আগেই ভালো বোধ করা শুরু করলেও আমাদের কখনো অন্যদের সাথে অ্যান্টিবায়োটিক শেয়ার করা উচিত নয়, বা বাকি থাকা প্রেসক্রিপশন ব্যবহার করা উচিত নয়। এটি অনেক অর্থবহ। সুতরাং দায়িত্বশীলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার ব্যাকটেরিয়াকে প্রতিরোধী হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। অবশ্যই অ্যান্টিবায়োটিক জ্ঞানীভাবে ব্যবহার করে আমরা নিশ্চিত করতে সাহায্য করি যে তারা ভবিষ্যতে গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় কার্যকর থাকে। আর কিছু কি আমরা করতে পারি? হ্যাঁ, পারি। ভালো স্বচ্ছতা অনুশীলন প্রথমেই সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। হাত নিয়মিত ধোয়া, খাবার সঠিকভাবে রান্না করা এবং টিকাদান আপডেট রাখা, এগুলোর মতো সহজ কাজগুলি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন কমাতে পারে। এখন যদি আমরা অসুস্থ না হই, তবে আমাদের প্রথমেই অ্যান্টিবায়োটিক নিতে হবে না। আমাদের মনে রাখতে হবে যে সংক্রমণ প্রতিরোধ হলো আমরা গ্রহণ করতে পারি এমন সর্বোত্তম কৌশল। এটি সত্যিই তথ্য বলছিল। আমি বুঝতে পারিনি যে আমাদের কাজগুলি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতার উপর প্রভাব ফেলতে পারে। এটি এমন কিছু যা আমাদের সকলের জানা প্রয়োজন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু সাবধানী ব্যবহারে আমরা এটি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারি। এত সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অবশ্যই এখন থেকে অ্যান্টিবায়োটিক সম্পর্কে আরও সতর্ক থাকব। ধন্যবাদ। একসাথে আমরা পার্থক্য করতে পারি এবং আমাদের সম্প্রদায়কে সুস্থ রাখতে পারি। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ কিভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে? আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি এবং এটি বেশ আলোচিত হয়েছে, কিন্তু আমি কৌতূহলী অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলে। প্রতিরোধী সংক্রমণের সম্ভাব্য বিপদগুলি কী? এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের স্বাস্থ্য এবং আমাদের সম্প্রদায়ের স্বাস্থ্যের জন্য গুরুতর প্রভাব ফেলে। যখন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে, তখন সে সংক্রমণগুলি একসময় সহজেই চিকিৎসা করা যেত সেগুলি কঠিন বা এমনকি অসম্ভব হয়ে উঠতে পারে। এটি যখন ঘটে তখন রোগীরা হয়তো দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকবে, অথবা আরও খারাপ, সুস্থ হবে না এবং মৃত্যু বা দুর্বলতাজনিত অক্ষমতার সম্মুখীন হবে। অনেক ক্ষেত্রে সাধারণ সংক্রমণ, যা প্রতিরোধ না থাকলে সহজে নিরাময় করা যেত, মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এটি তো যথেষ্ট উদ্বেগজনক। আপনি কি আমাদের কিছু উদাহরণ দিতে পারেন? এটি ব্যক্তিগতভাবে কাউকে কিভাবে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারি। কল্পনা করুন কারো একটি সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণ আছে, যেমন মূত্রনালী সংক্রমণ বা ত্বকের সংক্রমণ। যদি সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়, তবে সাধারণ ওষুধগুলি কাজ করবে না। এর মানে সংক্রমণ স্থায়ী হতে পারে, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অস্বস্তি সৃষ্টি করে। এটি গুরুতর অসুস্থ রোগীদের জন্য আরও বিপজ্জনক হতে পারে। আমরা জানি যে রোগীরা কখনো কখনো গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং আইসিইউ বা হাসপাতালে ভর্তি হয়। এখন কল্পনা করুন একজন ক্যান্সার বা হৃদরোগের রোগী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যান, কিন্তু কোথাও কোনোভাবে ড্রাগ প্রতিরোধী জীবাণু দ্বারা সংক্রমিত হন। তিনি হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়বেন বা আরও খারাপ, এমনকি মারা যেতে পারেন। মূল অসুস্থতার কারণে নয়, বরং সংক্রমণের কারণে। তাহলে সেই ব্যক্তি দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকে? ঠিক তাই।
শুধু অসুস্থতা দীর্ঘস্থায়ী হয় না, এটি আরও গুরুতর হতে পারে। সংক্রমণ শরীরের অন্যান্য অংশে ছড়াতে পারে, যেমন সেপসিসের মতো গুরুতর অবস্থার দিকে নিয়ে যেতে পারে, যা সংক্রমণের জীবন হুমকিস্বরূপ প্রতিক্রিয়া। একটি অবস্থা আছে যাকে বলা হয় সেপটিক শক, যেখানে সংক্রমণ আমাদের শরীর জুড়ে ছড়িয়ে পড়ে এবং শরীরের অঙ্গগুলিকে অভিভূত করে। এটি একটি খুব বিপজ্জনক এবং জীবন হুমকিস্বরূপ অবস্থা। ওহো, এটি তো বেশ গুরুতর। আমি বুঝতে পারিনি যে প্রতিরোধী ব্যাকটেরিয়া এত গুরুতর সমস্যার দিকে নিয়ে যেতে পারে। হ্যাঁ, পারে, এবং সেটি এখানেই থেমে থাকে না। প্রতিরোধী সংক্রমণের জন্য প্রায় আরও শক্তিশালী, অধিক কার্যকর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, যার পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি হতে পারে। এই ওষুধগুলি কম সুলভ এবং আরও ব্যয়বহুল হতে পারে, যা কিন্তু লোকের জন্য চিকিৎসা কঠিন করে তোলে। তাহলে এটি আর্থিক বোঝাও হয়ে দাঁড়ায়। অবশ্যই, প্রতিরোধী সংক্রমণ চিকিৎসার খরচ অনেক বেশি। দীর্ঘস্থায়ী হাসপাতালে থাকা, আরও নিবিড় পরিচর্যা এবং ব্যয়বহুল ওষুধগুলি সব মিলে খরচ বাড়ায়। এটি ব্যক্তিদের, পরিবারের এবং পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর চাপ ফেলে। আমরা সবাই দেখেছি, এই নতুন আরও কার্যকর অ্যান্টিবায়োটিকগুলির প্রতিটি ডোজের জন্য হাজার হাজার টাকা খরচ হতে পারে, এবং এগুলির অনেকগুলি প্রতিদিন একাধিকবার কয়েক দিনের জন্য দেওয়া প্রয়োজন। এবং আমি কল্পনা করি, যদি কেউ দীর্ঘ সময় হাসপাতালে থাকে তাহলে আরও সংক্রমণ ধরার ঝুঁকিও বাড়ে। আপনি ঠিক বলেছেন। হাসপাতালে অনেক অসুস্থ রোগী থাকে এবং দীর্ঘস্থায়ী থাকা অন্যান্য সংক্রমণ পাওয়ার সম্ভাবনাও বাড়ায়, যার কিছু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধীও হতে পারে। এটি একটি চক্রের মতো মনে হচ্ছে না? তা হতে পারে। এছাড়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু সংক্রমণযুক্ত ব্যক্তিকেই প্রভাবিত করে না, প্রতিরোধী ব্যাকটেরিয়া অন্যদের মধ্যে ছড়াতে পারে, পরিবারের সদস্য, বন্ধু এবং সম্প্রদায়ের মানুষদের মধ্যে। তাহলে এটি একটি জনস্বাস্থ্যের উদ্বেগও। ঠিক তাই। প্রতিরোধী সংক্রমণের প্রাদুর্ভাব ঘটতে পারে, যা আরও মানুষকে কঠিন চিকিৎসাযোগ্য অসুস্থতায় আক্রান্ত করে। এটি বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনসংখ্যার জন্য বিপজ্জনক হতে পারে, যেমন ছোট শিশু, বয়স্ক এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল। এটি উদ্বেগজনক। প্রতিরোধের কারণে চিকিৎসা করা কঠিন হয়ে উঠছে এমন রোগের কোনো উদাহরণ আছে কি? আছে। টিউবারকিউলোসিস, নিউমোনিয়া এবং কিছু ধরনের খাদ্যবাহিত অসুস্থতার মতো রোগগুলির এমন স্ট্রেইন আছে যা বহু অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী। কিছু ক্ষেত্রে খুব কম চিকিৎসার বিকল্প বাকি থাকে। এটি রোগী এবং ডাক্তার উভয়ের জন্যই ভীতিকর হতে হবে। হ্যাঁ, সত্যি তাই। এটি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য কার্যকর চিকিৎসা খুঁজে বের করার চ্যালেঞ্জ সৃষ্টি করে, এবং কখনো কখনো তাদের পুরনো কম কার্যকর ওষুধ বা আরও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত ওষুধ ব্যবহার করতে হয়। এটি আমাদের সম্প্রদায়ের সামগ্রিক স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে? এটি এমন সংক্রমণ থেকে অসুস্থতা এবং এমনকি মৃত্যুর উচ্চ হার দিকে নিয়ে যেতে পারে, যা একসময় সহজেই চিকিৎসা করা যেত। এটি চিকিৎসা উন্নতির ওপরেও আঘাত হানে। উদাহরণস্বরূপ, সার্জারি, ক্যান্সারের চিকিৎসা এবং অঙ্গ প্রতিস্থাপন সংক্রমণ প্রতিরোধে কার্যকর অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করে। কল্পনা করুন এমন একটি ভবিষ্যৎ যেখানে আমাদের আর কার্যকর অ্যান্টিবায়োটিক নেই। এই সমস্ত চিকিৎসা অগ্রগতি, অঙ্গ প্রতিস্থাপন, ক্যান্সার চিকিৎসা, সার্জারি, এগুলি সবই যা প্রতি বছর লক্ষ লক্ষ জীবন বাঁচায়, তারা সবই আরও বিপজ্জনক হয়ে উঠবে। এবং মনে রাখবেন, এতদিন আগে নয়, আমরা এমন একটি বিশ্বে বাস করতাম অ্যান্টিবায়োটিক 1950-এর দশক থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। তার আগে অসুস্থ হওয়া, এমনকি দীর্ঘস্থায়ী অসংক্রামক কারণেও সংক্রমণে মারা যাওয়ার পথে ছিল। আমরা আবার সেই সময় ফিরে যেতে চাই না। তাহলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সাধারণ চিকিৎসা পদ্ধতিকেও প্রভাবিত করতে পারে? হ্যাঁ, পারে। এটি পদ্ধতিগুলিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। কার্যকর অ্যান্টিবায়োটিক ছাড়া সার্জারির পর সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়, যা সুস্থতা এবং ফলাফলকে জটিল করতে পারে। আপনি জানেন, ডায়াবেটিসের মতো কিছু রোগীরা সংক্রমণের বেশি আরও সংবেদনশীল হতে পারে। এবং যদিও বর্তমানে আমাদের কাছে এই দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগগুলি নিয়ন্ত্রণের জন্য চমৎকার ওষুধ রয়েছে, এই রোগীরা এখনও সংক্রামক রোগের উচ্চ ঝুঁকিতে থাকে। তাই তাদের সুরক্ষার জন্য
এবং তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য কার্যকর অ্যান্টিবায়োটিকের প্রাপ্তি গুরুত্বপূর্ণ। এটি তো আমার ধারণার চেয়েও বিস্তৃত। বৈশ্বিক স্বাস্থ্যের ক্ষেত্রে কী অবস্থা এর? বৈশ্বিক পরিসরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বড় হুমকি। এটি প্রতিরোধী ব্যাকটেরিয়া সীমান্ত পেরিয়ে ছড়ানোর দিকে নিয়ে যেতে পারে, যা অর্থনীতি, ভ্রমণ এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষাকে প্রভাবিত করে। তাহলে আমরা নিজেদের এবং আমাদের সম্প্রদায়কে এই বিপদগুলি থেকে রক্ষা করতে কি করতে পারি? আমরা শুরু করতে পারি অ্যান্টিবায়োটিক দায়িত্বশীলভাবে ব্যবহার করে। কেবল তখনই সেগুলি গ্রহণ করুন যখন ডাক্তার প্রেসক্রাইব করেন, এবং সর্বদা পুরো কোর্স সম্পূর্ণ করুন। যখন প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিকের দাবি এড়িয়ে চলা উচিত, এবং কখনও অন্যদের সাথে শেয়ার করা বা বাকি থাকা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। এটি অনেক অর্থবহ। সুতরাং দায়িত্বশীলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার ব্যাকটেরিয়াকে প্রতিরোধী হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। অবশ্যই অ্যান্টিবায়োটিক জ্ঞানীভাবে ব্যবহার করে আমরা নিশ্চিত করতে সাহায্য করি যে তারা ভবিষ্যতে গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসায় কার্যকর থাকে। আমাদের কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলা করার অন্য কোনো উপায় আছে? হ্যাঁ, ভালো স্বচ্ছতা অনুশীলন প্রথমেই সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। হাত নিয়মিত ধোয়া, খাবার ভালোভাবে রান্না করা এবং টিকাদান আপডেট রাখা সংক্রমণ ছড়ায় কম। এটি সত্যি তথ্যবহুল ছিল। আমি বুঝতে পারিনি যে আমাদের কাজগুলি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এটি এমন কিছু যা আমাদের সকলের জানা প্রয়োজন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক সমস্যা, কিন্তু সচেতনতা এবং দায়িত্বশীল পদক্ষেপের মাধ্যমে আমরা বিপদগুলি হ্রাস করতে সাহায্য করতে পারি। এত সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি অবশ্যই এখন থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পর্কে আরও সচেতন থাকব। ধন্যবাদ। একসাথে আমরা পার্থক্য করতে পারি এবং আমাদের সম্প্রদায়কে সুস্থ রাখতে পারি। কিসের কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বৃদ্ধি পায়? আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং এর আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে কিছু অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেছি, কিন্তু এখন চলুন আরও গভীরে যাই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে বিকাশ লাভ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণগুলি বোঝা এটি মোকাবিলা করার মূল চাবিকাঠি। সহজভাবে বললে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিকাশ লাভ করে যখন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের ব্যবহারের প্রতিক্রিয়ায় পরিবর্তিত হয়। এই পরিবর্তনগুলি ব্যাকটেরিয়াকে এমনকি তাদের মারার জন্য ডিজাইন করা ওষুধের উপস্থিতিতেও বেঁচে থাকতে পারে। আকর্ষণীয়। তাহলে এটি ঠিক কিভাবে ঘটে? দেখুন, এখানে কয়েকটি কারণ কাজ করে। প্রধান কারণগুলির মধ্যে একটি হলো অ্যান্টিবায়োটিকের ভুল এবং অতিরিক্ত ব্যবহার। যখন অ্যান্টিবায়োটিক খুব ঘন ঘন বা অনুপযুক্তভাবে ব্যবহৃত হয়, তখন ব্যাকটেরিয়া এই ওষুধগুলির সংস্পর্শে বেশি আসে। এটি তাদের আরও মানিয়ে নিতে এবং প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেয়। ভুল এবং অতিরিক্ত ব্যবহার, আপনি কি এটি নিয়ে বিস্তারিত বলতে পারেন? অবশ্যই পারি। ভুল ব্যবহারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে প্রেসক্রাইব অনুযায়ী অ্যান্টিবায়োটিক না নেওয়া, যেমন ডোজ বাদ দেওয়া বা পুরো চিকিৎসার কোর্স সম্পূর্ণ না করা। যখন মানুষ ভালো বোধ করে, তারা হয়তো ওষুধ নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু কিছু ব্যাকটেরিয়া এখনও জীবিত থাকতে পারে। এই বেঁচে থাকা ব্যাকটেরিয়া প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাহলে অ্যান্টিবায়োটিক কোর্স শেষ না করা প্রতিরোধে অবদান রাখতে পারে। ঠিক তাই। আপনি ভালো বোধ করলেও পুরো কোর্স সম্পূর্ণ করা অপরিহার্য, যাতে সব ব্যাকটেরিয়া নির্মূল হয়। অন্যদিকে অতিরিক্ত ব্যবহার বলতে বোঝায় যখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই তখন তা গ্রহণ করা, যেমন সাধারণ ঠান্ডা বা ফ্লুর মতো ভাইরাসজনিত সংক্রমণের চিকিৎসায় সেগুলি ব্যবহার করা। কিন্তু ভাইরাসজনিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা কেন সমস্যা? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে লক্ষ্য করার জন্য ডিজাইন করা হয়েছে, ভাইরাসকে নয়। যখন এগুলি ভাইরাসজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, তখন সেগুলির ভাইরাসের উপর কোনো প্রভাব নেই। তবে এগুলি আপনার শরীরের ব্যাকটেরিয়ার উপর প্রভাব ফেলে, যার মধ্যে উপকারী ব্যাকটেরিয়াও রয়েছে। এই অপ্রয়োজনীয় সংস্পর্শ ব্যাকটেরিয়াকে প্রতিরোধ গড়ে তুলতে উৎসাহিত করতে পারে। বুঝতে পারছি। তাহলে যখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, তখন সেগুলি নেওয়া ব্যাকটেরিয়াকে অপ্রয়োজনীয়ভাবে ওষুধের সংস্পর্শে আনে। ঠিক তাই। আরেকটি কারণ হলো
কৃষিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। রোগ প্রতিরোধ এবং বৃদ্ধি উন্নীত করার জন্য অ্যান্টিবায়োটিক প্রায়ই গবাদি পশু এবং মুরগিতে ব্যবহৃত হয়। এই ব্যাপক ব্যবহার প্রাণীদের মধ্যে প্রতিরোধী ব্যাকটেরিয়া বিকাশে নেতৃত্ব দিতে পারে, যা খাদ্য সরবরাহের মাধ্যমে মানুষের মধ্যে স্থানান্তরিত হতে পারে। আমাদের মানুষের মতো প্রাণীদের অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের উদ্ভবের একটি বড় কারণ হতে পারে। ও, আমি বুঝতে পারিনি কৃষিও এই সমস্যায় ভূমিকা রাখে। হ্যাঁ, এটি একটি উল্লেখযোগ্য অবদানকারী। এছাড়াও সম্প্রদায়ে এবং হাসপাতালে ও ক্লিনিকে সংক্রমণ নিয়ন্ত্রণের অভাব প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়াতে পারে। যদি সঠিক স্বচ্ছতা অনুশীলন এবং অনুসরণ না করা হয়, প্রতিরোধী ব্যাকটেরিয়া রোগী থেকে রোগীতে স্থানান্তরিত হতে পারে। তাহলে স্বাস্থ্যসেবা পরিবেশও অনিচ্ছাকৃতভাবে সমস্যায় অবদান রাখতে পারে। ঠিক তাই, সম্প্রদায়ে অপর্যাপ্ত স্যানিটেশন এবং স্বচ্ছতাও ভূমিকা রাখে। যখন দরকার পরিষ্কার জল এবং সঠিক বর্জ্য নিষ্পত্তি উপলব্ধ নয়, তখন ব্যাকটেরিয়া আরও সহজে ছড়াতে পারে, যার মধ্যে প্রতিরোধী স্ট্রেইনও রয়েছে। মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণ হিসেবে অনেকগুলি বিষয় কাজ করছে। তাই করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নতুন অ্যান্টিবায়োটিকের উন্নয়নের অভাব। ব্যাকটেরিয়া দ্রুত বিবর্তিত হয়, কিন্তু নতুন অ্যান্টিবায়োটিকের উন্নয়নটা ধীরে হয়। এর মানে আমরা প্রতিরোধী ব্যাকটেরিয়ার জন্য কার্যকর চিকিৎসার থেকে পিছিয়ে পড়ছি। এটি উদ্বেগজনক। তাহলে আমাদের বিদ্যমান অ্যান্টিবায়োটিকগুলি কম কার্যকর হয়ে উঠছে এবং আমরা নতুনগুলির সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। হ্যাঁ, ঠিক তাই। এটি আরও গুরুত্বপূর্ণ করে তোলে যে আমরা আমাদের কাছে থাকা অ্যান্টিবায়োটিকগুলি দায়িত্বশীলভাবে ব্যবহার করি। ব্যাকটেরিয়া কিভাবে প্রতিরোধী হয়ে ওঠে, তাতে কি জেনেটিক কারণ রয়েছে? হ্যাঁ, আছে। ব্যাকটেরিয়া জেনেটিক পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ অর্জন করতে পারে। তারা স্বতঃস্ফূর্তভাবে মিউটেট করতে পারে, অথবা তারা অন্যান্য ব্যাকটেরিয়া থেকে কনজুগেশন, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিরোধ জিন পেতে পারে। এটি বেশ জটিল শোনাচ্ছে। আপনি কি এটি সহজভাবে ব্যাখ্যা করতে পারেন? আচ্ছা, কল্পনা করুন ব্যাকটেরিয়া একে অপরের সাথে বেঁচে থাকার টিপস শেয়ার করছে। তারা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ প্রদানকারী জেনেটিক উপাদান শেয়ার করতে পারে। এই শেয়ারিং ব্যাকটেরিয়াল জনসংখ্যার মধ্যে প্রতিরোধের বিস্তারকে ত্বরান্বিত করে। তাহলে ব্যাকটেরিয়া মূলত একে অপরকে অ্যান্টিবায়োটিক থেকে কিভাবে বাঁচাতে হয় তা শেখাচ্ছে। এটি আরেকটি ভালো উপায় বলা। এর মানে প্রতিরোধ শুধু একটি ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে নয়, বরং বিভিন্ন প্রজাতির মধ্যেও ছড়াতে পারে। এটি উদ্বেগজনক। আন্তর্জাতিক ভ্রমণ কি প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়ানোর ক্ষেত্রে একটি কারণ? হ্যাঁ, বিশ্বায়ন একটি ভূমিকা পালন করে। এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণকারী লোকেরা তাদের সঙ্গে প্রতিরোধী ব্যাকটেরিয়া বহন করতে পারে, যা সীমান্ত অতিক্রম করে ছড়ায়। এটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে একটি বৈশ্বিক সমস্যা করে তোলে। এটি সত্যিই আমাদের আন্তঃসংযুক্ততাকে তুলে ধরে। অবশ্যই, এটি একটি সমষ্টিগত সমস্যা, যা বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে কোনো পরিবেশগত কারণ রয়েছে কি? হ্যাঁ, রয়েছে। অ্যান্টিবায়োটিকগুলি ওষুধের অনুপযুক্ত নিষ্পত্তি এবং ফার্মাসিউটিক্যাল উৎপাদন থেকে বর্জ্যের মাধ্যমে পরিবেশে প্রবেশ করতে পারে। এটি পরিবেশে থাকা ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আনে, যা প্রতিরোধকে উৎসাহিত করে। তাহলে অব্যবহৃত অ্যান্টিবায়োটিক টয়লেটে ফ্লাশ করা বা বাড়ির রান্নাঘরের আবর্জনার সাথে ফেলে দেওয়া খারাপ ধারণা। অবশ্যই, ওষুধগুলি সঠিকভাবে নিষ্পত্তি করা গুরুত্বপূর্ণ। ফার্মেসি বা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করে। মনে হচ্ছে মানুষের আচরণ এবং প্রাতিষ্ঠানিক বিষয়গুলি উভয়েই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে অবদান রাখে। ঠিক তাই। ব্যক্তিগত কাজ, যেমন অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ না করা, এবং বৃহত্তর অনুসরণ, যেমন অতিরিক্ত প্রেসক্রিপশন এবং কৃষিতে ব্যবহার, সব মিলিয়ে প্রভাব ফেলে। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা প্রতিরোধের বিকাশ কমাতে কি করতে পারেন? তারা কেবল তখনই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারেন যখন প্রয়োজন, এবং সংক্রমণ সৃষ্টিকারী নির্দিষ্ট ব্যাকটেরিয়ার জন্য নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে পারেন। সম্প্রদায়ের মানুষদের সঠিক ব্যবহারের বিষয়ে শিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যেই আমরা এই সপ্তাহে প্রতিদিন অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল নিয়ে কথা বলছি। আর আমরা রোগী হিসাবে কি করতে পারি? আমাদের উচিত
ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা, অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স সম্পূর্ণ করা এবং যখন প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিকের দাবি এড়িয়ে চলা। সংক্রমণ প্রতিরোধে আমাদের ভালো স্বচ্ছতা অনুশীলনও করা উচিত। এটি খুব তথ্যবহুল ছিল। আমি বুঝতে পারিনি যে আমাদের কাজগুলি এত বড় সমস্যায় অবদান রাখতে পারে। সচেতনতা হলো প্রথম ধাপ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে বিকাশ লাভ করে তা বুঝে আমরা তা প্রতিরোধে পদক্ষেপ নিতে পারি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের শ্রোতারা এই তথ্যটি হৃদয়ে গ্রহণ করবেন। আমিও তাই আশা করি। একসাথে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মোকাবিলায় পার্থক্য করতে পারি। সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব জীবাণুরোধক সপ্তাহ। এই নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি। এটা আমাদের দ্বিতীয় পর্ব। এতক্ষণ আপনারা শুনলেন এই দ্বিতীয় পর্বের প্রথম অংশ। এই পর্বের পরবর্তী অংশগুলি শোনার জন্য অবশ্যই কান পাতুন নিত্যানন্দ জনবাণী 91.2 FM-এ। শুনতে থাকুন নিত্যানন্দ জনবাণী আর সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। চলো শোনাই চলো শুনি